আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো বা হবে ভবিষ্যতে, তোমাদের আজকে আমি আলোচনা করব তোমাদের সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কণিকা বইয়ের প্রথম যে উপন্যাসটি আমাদের রয়েছে, প্রথম যে গল্পটি রয়েছে সেটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং আজকে আলোচনা করব আমি তোমাদের যে গদ্য অংশের অতিথি স্মৃতি যে লেখাটি রয়েছে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, সেটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং পুরো গল্পটি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের বেশ উপকারে আসবে। দেখো, অতিথি স্মৃতি যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা মূলত এই গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, নাম হচ্ছে অতিথি স্মৃতি, যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা এক চিত্রে দেখতে পাচ্ছ একটি লাইব্রেরিতে একজন লোক বসে আনমনাভাবে চিঠি লিখছে। তো এটির আলোকেই মূলত আমাদের এই অতিথি স্মৃতি এই গল্পটি রচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নিব এই গল্পের যে শব্দার্থ টিকাগুলো রয়েছে সেগুলো, কারণ এই জিনিসগুলো শব্দার্থ টিকাগুলো পড়লে আমাদের গল্পটা বুঝতে অনেক ইজি হবে আশা করছি। তো প্রথমে আমরা শব্দার্থ টিকাগুলো সুন্দর মতো করে আয়ত্ত করব এবং পড়ে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা এখন শব্দার্থ টিকা আলোচনা করব। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ভজন। ভজন শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর যে স্তুতি বা মহাকীর্তন রয়েছে সেটিকে বলা হয়, অর্থাৎ প্রার্থনামূলক গান। তোমরা যে কোনো একটা মুখস্থ করবা। দোর শব্দের অর্থ হচ্ছে দুয়ার বা দরজা বা বাড়ির ফটক। কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে লতা পাতার যে আচ্ছাদিত বৃত্তাকার স্থান বা উপবন। বেরি বেরি শব্দের অর্থ হচ্ছে শোক জাতীয় রোগ, যাতে মূলত হাত পা ফুলে যায়। আসামি শব্দের অর্থ এটি দিয়ে সাধারণত আদালতে থাকা ও অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্ত যারা তাদেরকে মূলত আসামি বলে সম্বোধন করা হয়েছে। পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে অর্থাৎ সাদা। মালি শব্দের অর্থ হচ্ছে মালা রচনাকারী বা মালাকার। বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী শব্দের অর্থ হচ্ছে মালির স্ত্রী। মালির স্ত্রীকে মূলত আমরা মালিনী বলে থাকি। তো আশা করছি তোমরা শব্দার্থ টিকাটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো এখন আমরা পুরো গল্পতে প্রবেশ করব এবং গল্পটি এ টু জেড পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি লাইন সুন্দর মতো করে বুঝে বুঝে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের মূলত যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে অতিথি স্মৃতি, অতিথি স্মৃতি, যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা শুরু করছি। চিকিৎসকের আদেশে দেওঘর এসেছিল বায়ু পরিবর্তনের জন্য। কে এসেছিল এখনো কিন্তু স্পষ্ট না, তার মানে আপনাকে বুঝতে হবে এটা মূলত কবি এসেছিল। প্রথমতই বলে নেই, এখানে মূলত কবি নিজেই এই রচনাটা লিখতেছে। বায়ু পরিবর্তনের জন্য, বায়ু পরিবর্তনের সাধারণত যা হয় যে সেও লোকেও জানে না, আবার আসেও আমি এসেছি। এক কথা এই লাইনটা যদি আর একটু বুঝিয়ে বলি, যে চিকিৎসার আদেশে অর্থাৎ চিকিৎসকের আদেশে ডাক্তার আদেশ করছে দেওঘরে এসেছিল বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তন সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও, অর্থাৎ বায়ু পরিবর্তনে মন মানসিকতা ভালো হয়, এটা আর কি। আমিও এসেছি, আচ্ছা, অর্থাৎ লেখকও এসেছে। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজনও গলা ভাঙা একঘেয়ে সুর ভজন করে, অর্থাৎ ওই যে ভজন শব্দের অর্থ হচ্ছে হিন্দুদের এক ধরনের কীর্তন। ঘুম ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল। অর্থাৎ সব থেকে ভোরে কোন পাখি উঠছিল, এটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সব থেকে ভোরে মূলত কোন পাখি ওঠে? উত্তর হচ্ছে সব থেকে ভোরে দোয়েল পাখি ওঠে। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। তাহলে দেখো, সব থেকে ভোরে উঠতেছিল দোয়েল, তারপরে মূলত বুলবুলি, শ্যামা, শালিক এবং টুনটুনি। পাশের বাড়ির আম গাছ এবং বাড়ির যে বকুলকুঞ্জ আছে, বকুলকুঞ্জের পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলের চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদেরকে প্রত্যেককেই চিনি।
হলদে রঙের একজোড়া বুনো বউ পাখি একটু দেরি করে আসতো। তাহলে সব থেকে দেরি করে আসতো হচ্ছে কে বলতো? সব থেকে দেরি করে আসতো বুনো বুনো বউ পাখি জোড়া। অর্থাৎ আমি যদি একটু মার্ক করি তোমাদের, এই যে জিনিসটা দেখো, আমি তোমাদের যদি একটু মার্ক করি, দেখো সব থেকে, তাদের মধ্যে প্রায় সব থেকে দেখো এক জোড়া পাখি আসতো, সেটা হচ্ছে তোমাদের একটু দেরি করে আসতো, এগুলো হচ্ছে বেনে বউ পাখি। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রাচীরের যে ধার ছিল, প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডগায় বসে তারা প্রত্যেকদিন হাজিরা দিত। অর্থাৎ ইউক্যালিপটাস, আমরা যে ইউক্যালিপটাস গাছ বলি, সেই গাছে মূলত দুইটি সব থেকে দেরি করে আসতো দুইটা পাখি, একজোড়া পাখি, দুইটা পাখি, নাম ছিল বেনে বউ পাখি। এরা হাজিরা দিত। কি জানি কেন কেন দিন দুই এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ কেউ ধরলো না তো, আবার সে চিন্তা করতেছে যে এই পাখি দুটোকে আবার কেউ ধরলো না তো। এদেশের ব্যাধের অভাব নেই। আর একটা কথা বলি, ব্যাধ হচ্ছে যারা পাখি শিকার করে তাদেরকে মূলত ব্যাধ বলা হয়। পাখি চালান দেওয়াই হলো তাদের ব্যবসা। কিন্তু 3 দিন আমার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যে মানে সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। অর্থাৎ 3 দিন পর এই দুটি পাখিকে লেখক আবার দেখতে পেল এবং তার টেনশনটা দূর হলো। দেখো এমনই করে সকাল কাটে, বিকেল গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, তাদের কাছে আমাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে প্রায় পীড়িত পীড়িতদের মধ্যে, যারা নিপীড়িত পীড়িত তাদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। অর্থাৎ মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলা ফুলা মানে অল্প বয়সী একদল মেয়ে। তাহলে প্রথমেই তার সামনে দিয়ে যেত পা ফুলা, অর্থাৎ বেরি বেরি আসামি আর কি, অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরির আসামি। তাহলে মেয়েগুলো ছিল মূলত বেরি বেরির আসামি। আচ্ছা, ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে 8 করে পরা মোজা। অর্থাৎ একদম কোনো জায়গা ফাঁকা নাই, পুরা পাটা একদম মোজা দিয়ে রাখছে। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে পড়ে গেছে, সেটিও পথ চলার বিঘ্ন। তবুও কৌতূহলে লোকচক্ষু থেকে বিকৃতি আড়াল রাখতে চায়। আর সবচাইতে দুঃখ লাগলো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট্ট ছেলে মেয়ে। তাহলে যে ছোট্ট দরিদ্র ঘরের যে মেয়েটি যেত, তার মূলত স্বজন ছিল না, তার 3টি ছোট ছোট মেয়ে ছিল, ছেলে মেয়ে ছিল। বয়স বোধ করি 40-25। তাহলে সেই মেয়েটির যেই পা ফোলা মেয়েটি, যে গরিব ঘরের মেয়েটি ছিল, তার বয়স মূলত 24-25। যেহেতু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর, কোথাও যেন একটুও রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবুও ছোট ছেলে মেয়েকে তার কোলে, এবং সেও প্রায় হাঁটতে পারে না। এরপরে দেখো, অথচ ফিরে আসবার ঠাঁই নেই, কিন্তু ক্লান্ত না মেয়েটির চোখের চাউনি। সেদিন অন্ধকার যখন তখনও দেরি আছে, দেখি জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা প্রায় সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বসিয়া ফিরিল। সম্ভবত এরা ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। অর্থাৎ যেই অল্প বয়স্ক যে রোগগুলো রয়েছে, তাদের মূলত সন্ধ্যার পূর্বে বাড়ি ফেরা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম যাই হোক, আমিও একটু ঘুরে আসি গিয়া। সেদিন পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে গেল। ভাবছিলাম আমিও একাকী। হঠাৎ পেছনে থেমে দেখি একটি কুকুর আমার পেছন নিয়েছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়েই লেজ নাড়াতে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে বৃদ্ধ, কিন্তু যৌবনের একদিন শক্তি সামর্থ্য ছিল বটে। তাকে অনেক কিছু প্রশ্ন করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। আর এই জন্যই মূলত আমাদের এই গল্পের নাম হচ্ছে অতিথি। আমরা একটু ভিতরে যাই, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে
চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। অর্থাৎ লেখক বলতেছে, মানে প্রহরীকে লেখক বলতেছে আর কি। ঘন্টাখানেক পর খোঁজ নিয়ে জানতে পারলাম সে আসেনি, কোথায় চলে গেছে। এরপরে দেখো, পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আবার সেই কালকের অতিথি, অর্থাৎ সেই কুকুরটি। বললাম, কাল তোকে খেতে নেমন্ত্রণ করলাম, এলি না কেন? এভাবে বলতেছে। জবাবে সে মুখপানে চেয়ে তেমনি লেজ নাড়াতে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, কিন্তু না খেয়ে যাস নে, বুঝলি? আচ্ছা, প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন মানে লেজ নাড়লো। অর্থবোধ হয় এই যে সে সত্যি বলছো তো। এটি মানে লেখক বুঝতে পারছে যে সত্যি বলতেছো, আমি থাকবো, এবার আজকে খেয়ে যাবো, এরকম। রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসেও আজ বাইরের যে বারান্দায় গিয়ে উঠোনে বসে আছে। বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট পুরে খেতে দিস। তাহলে এবার দেখো, ওর বাড়ির যে কাজ করা যে লোকটা ছিল তার নাম মূলত ছিল বামন ঠাকুর। এখন পর্যন্ত আমরা এখন আমরা মূলত এই নামটা আমরা পেলাম, বামন ঠাকুর। পরদিন ঠিক খবর পেলাম অতিথি যায়নি। অতিথির মর্যাদা লঙ্ঘন করে সে আবার নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে আবার খেতে দিস। আমি জানলাম, প্রত্যাহ অর্থাৎ প্রতিদিন খাবার তো অনেক ফেলে দেওয়া যায়, একে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ জানতো না। তার বয়স কম, দেখতে ভালো, খাবার সম্বন্ধে ওরে বাপ মানে নির্বিচার চিত্র, অর্থাৎ খাবার পাইলেই খাওয়া দাওয়ার ব্যাপার আর কি, মানে বোচা টাইপের লোকজন। আচ্ছা, চাকরদের দরদ তার উপরেই ছিল বেশি। অতঃপর আমার অতিথি করে উপবাস, অর্থাৎ সে বাকি যে খাবারগুলো বাঁচত সেগুলো সে মালিনীকে নিয়েই ব্যস্ত, কিন্তু তার যে অতিথি তাকে যে খাবার দিতে হবে সে বিষয়টি কারো কোনো মাথা ব্যথা নেই। বিকালে পথের ধারে গিয়ে বসে দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হয়ে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হা অতিথি, আজ মাংস রান্নাটা কেমন ছিল রে? হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতে কেমন লেগেছে তোমার? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে। আসলে তাকে খেতে দেওয়া হয়নি, মালির বউ তাকে মেরে ধরে বের করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতেই দেয় না। তার মুখ ও সম্মুখে পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো। দুই দিন নিচে নামতে পারলাম না। তাহলে কয়দিন নিচে নামতে পারলো না লিখে দেওয়া আছে। দুপুরবেলা উপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া শেষ হয়ে গেল, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্র তৃপ্ত নীল আকাশের পানে চাহিয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়ে আছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারেই আমার ঘরের সামনে এসে হাজির। বললাম, দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে দেখতে এসেছিস? ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগলো। জিজ্ঞাসা করলাম, কি রে, কি খবর? খাওয়া করেছিস তো? এবার কি খেলি আজ, আমাকে বল। হঠাৎ মনে হলো ওর দু চোখ দুটি যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ বা জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হারে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস তো? অজ্ঞেত না, মালির বউ ওর উপরে তাড়িয়ে দিয়েছে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব কি হলো? মালি বউ চেটেপুটে খেয়ে নিয়ে গেছে। আমার অতিথি ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হয়ে গেল। উপরের
বারান্দা থেকে দেখি অতিথি এই দিকেই চেয়ে প্রস্তুতি হয়ে দাঁড়িয়ে আছে। বেড়াতে যাবার সময় আজ হলো না। শরীর সরালো না। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবুও 2-3 দিন দেরি করলাম, মানে ছলে বলে কৌশলে আর কি। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু করেছি। দুপুরেই ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই করা চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি এবং যে খবর করতে লাগলো। কোথাও যেন কিছু খোয়া না যায়, অর্থাৎ ছাড়া না যায়। তার উৎসাহ সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে লাগলো। স্টেশন বেশি দূরে নয়। সেখান থেকে নামতে দেখি অতিথি দাঁড়িয়ে। কি রে, এখনো এসেছিস? সে লেস নেড়ে জবাব দিল, কি জানি মনে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে নিতে এসেছিল তারা বকশিস পেয়ে সবাই পেল না, শুধুমাত্র অতিথি। অর্থাৎ তার বেগ টেক যে জিনিসগুলো ছিল তারা সবাই কি পেল? তারা সবাই মনে করো যে পুরস্কার পেল, বকশিস পেল, কিন্তু একমাত্র অতিথি পেল না, যদিও সে অনেক কাজ করেছিল। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেরটা আচ্ছন্ন করেছে। সবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টি চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল। বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলমাত্র মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার বন্ধ গেট। ঢোকার জো নেই, শক্তি নেই। পথে দাঁড়িয়ে 2-3 দিন হয়তোবা কাটবে, হয়তোবা নিস্তব্ধ মধ্যচিহ্নের কোনো ফাঁকে লুকিয়ে পড়বে এবং উপরে খোঁজ নেবে আমার ঘরটা কোথায়। তো শিক্ষার্থীরা, আজকের এই এক্সাইটিং একটি গল্প অতিথি স্মৃতি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী পর্বগুলোতে আমি তোমাদের বাকি যেই গদ্য এবং পদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।